আজও শুনশান আর নির্জন চারদিক। টিকিট ঘরে স্টেশন মাস্টার মনোময়বাবু একটা বই হাতে বসে ঢুলছেন রোজকার মতোই। মাত্র 4 মাস হলো তিনি বদলি হয়ে এসেছেন এই নির্বান্ধব গন্ড স্টেশন ঝামরিতে। এমন সময় সন্ধে 7:30টার মালগাড়িটা শিশের শব্দ করে জমাজম করতে করতে স্টেশনে ঢুকলো। মনোময়বাবু চমকে চোখ খুলে তাকালেন, তারপর হাঁক ছাড়লেন। মতিলাল, ও মতিলাল, হাবু, আরে কোথায় গেলি রে হতভাগারা? কয়েক মুহূর্ত কেটে গেল। কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। তারপর হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন টিকিট ঘর থেকে। লাল মালগাড়িখানা ময়াল সাপের মতো থেমে আছে। প্ল্যাটফর্মের উপর আর কোনো লোক নেই। দূরে শুধু দেখতে পেলেন একটা লোক ইঞ্জিন থেকে নেমে দাঁড়ালো। মনোময়বাবু হাতের চাটখানা নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। অন্যান্য দিন এই প্ল্যাটফর্মের ওপর হেসো পাগলা বসে বসে গান গায়, নইলে প্রলাপ বকে। আজ সেও নেই ধারে কাছে কোথাও। এই তো মনোময়দা, আমি ভাবলাম আপনি ঘুমোচ্ছেন। মনোময়বাবু জিপ কেটে চারটা তার দিকে বাড়িয়ে দিতে দিতে বললেন, ইস, কি যে বলেন, ডিউটিতে ঘুমানোর কারণেই যে এই গন্ড এলাকায় বদলি করে দিল। আবার যদি ঘুমোই, এবার চাকরিটা খোয়া যাবে সারা জীবনের মতো। ইঞ্জিন ড্রাইভার শশাঙ্ক হেসে সই করে চাটখানা আবার তাকে ফিরিয়ে দিল। সারাদিনে মাত্র 2টো মালগাড়ি আর 3টে ট্রেন যায় এই ঝামরি স্টেশন দিয়ে। এটা আসলে মালবাহী গাড়িগুলোর শেষ গন্তব্য। এরপরেই এখান থেকে রাত 2টোর গাড়ির জিনিস খালাস হয়ে ট্রাক বোঝাই হয়। এমন সময় 2টো লোক হাতে লাঠি আর চকচকে আলো নিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। কোথায় থাকিস বেটারা? 3 রাত খালি আফিম খাচ্ছিস আর এদিক ওদিক পড়ে থাকছিস? না হুজুর, আজ আর গলি খাইনি। হ্যাঁ, সে আমার জানা আছে। যাই হোক, যা একবারে গাড়ির শেষ বগি অবধি যাবি, কিন্তু ডান্ডার বাড়ি মেরে মেরে দেখবি কোথাও কেউ ঘাপটি মেরে আছে কিনা, বুঝলি? জি হুজুর, আমরা বুলেট কাজায় সাজাবো আর আসবো। বলে লোক দুটো হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের শেষ মাথার দিকে এগিয়ে গেল। তা কি ব্যাপার, আজ চেক করার জন্য এত চাপাচাপি করছেন যে? মনোময়বাবু একবার এদিক ওদিক দেখে নিয়ে বললেন, ঘটনা একটা ঘটেছে মশাই। ওই মতিলাল আর হাবুর সময় লাগবে আসতে। চলুন ওই বেঞ্চটায় বসা যাক, বসেই না হয় সব বলছি। মনোময়বাবু আর শশাঙ্ক গিয়ে বসলেন সিমেন্টের বেঞ্চে। স্টেশনটা একেবারে জরাজীর্ণ চেহারার। একটা মাত্র টিনের শেড। বাংলা এবং ঝাড়খণ্ডের সীমানার এই স্টেশনে মনোময়বাবু ছাড়া আর কোনো স্টাফই নেই। এবার বলুন, কি বলবেন বলছিলেন? হ্যাঁ, বলছি শোনেন। আমি ধরুন এই ঝামড়িতে এসেছি মাত্র 4 মাস। তা জানেনই তো, এখানকার আগের স্টেশন মাস্টার সচদেব বাবু হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। তারপর আমি আসার পরেই আবার এই মালগাড়িগুলো জিনিসপত্রের খালাস হচ্ছে আগের মতো, নইলে তো। হ্যাঁ, সেই সব তো জানি, কিন্তু তার সাথে এত চেক করার কি সম্পর্ক বুঝলাম না তো। বলছি, তা যে সময় এই স্টেশনে কোনো গার্ড বা স্টাফ ছিল না, তখন থেকেই নাকি মালগাড়ির ওয়াগন ভেঙে মালপত্র চুরি হচ্ছিল। আমি সে খবর এখানে এসেই পেয়েছিলাম, তাই তো ওই লোক দুটোকে রাখতে বাধ্য হলাম। তাই 3 দিন আগে রাতের মালগাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার আর অন্যান্য লোকজন আমাকে রিপোর্ট করে চলে গেল সাইকেল নিয়ে। আমি একাই ছিলাম এই টিকিট ঘরে। কোয়ার্টারে যাব বলে ঘরে তালা দেব, তাই বেরোলাম কিছুক্ষণ পর। চারদিক নিঝুম হওয়ায় বেশ অনেকক্ষণ ধরেই একটা শব্দ আমার কানে আসছিল। রেলে চাকরি করার সুবাদে এই শব্দ আমার চেনা। সঙ্গে সঙ্গে হুইসেল বাজিয়ে দৌড়ালাম শব্দ লক্ষ্য করে। প্ল্যাটফর্মের শেষ মাথায় এসে অন্ধকারে দূরে 3-4 জন লোককে দেখলাম। চালের বড় বড় বস্তাগুলো ঘাড়ে করে দৌড় দিচ্ছে বেটারা। আমি আরো জোরে দৌড় দিলাম হুইসেল দিতে দিতে। বুঝলেন তো কারা? ডাকাত। মালগাড়ির দরজার কাছে গিয়ে দেখলাম দরজা ভেঙেছে বেটারা, শাবল নয়তো লোহার রড দিয়ে। বেশ কয়েকটা বড় বড় বস্তা নিয়ে গেছে সঙ্গে করে। সব শুনে শশাঙ্ক আশঙ্কার সাথে বলে উঠল, বলেন কি, আপনার চোখের সামনে ডাকাতি হলো? এ তো একেবারে ভয়ঙ্কর কাণ্ড। তারপরেই আমি পাশের গ্রামের লোকের খোঁজ করলাম, এই যারা এসে অন্তত রাত যখন পাহারা দেবে। কিছুদিন পর ওই মতিলাল আর হাবু এসে আমার কাছে বলল
তারা এই কাজ করবে, আমিও ওদের রেখে দিলাম। বুঝতেই পারছি, আপনার তো তবে এখানে সমূহ বিপদ। এই ডাকাতি করছে, আপনি একা হাতে বাধা দিতে যাচ্ছেন, এরপর কোনদিন আপনাকে খুনটুন না করে বসে। তাদের কথার মাঝে মতিলাল আর হাবু মালগাড়িটাকে পরখ করে আবার তাদের সামনে এসে দাঁড়ালো। শশাঙ্ক আরো দু একটা কথা বলল মনোময়বাবুকে। এই সন্ধে 7:30টার গাড়ির পর একটা এক্সপ্রেস ট্রেন পাস করে এখান দিয়ে। সব দেখে শুনে নিয়েছিস তো? চোর চারটায় ভরে গেল দেশটা, যত সব। হ্যাঁ হুজুর, সব দেখেই তো এলাম। চৌরচাক্কা থাকলে মেরে হাড় ভেঙেই দিতাম একেবারে। আমার গুলিখোর পালোয়ান এলেন। যা যা, পরের ট্রেন সেই রাত 10টায়। আমার কোয়ার্টারে গিয়ে আমার জন্য খান চারেক রুটি করে রাখ দেখি। জি হুজুর, হাম লোক অভি যাতে হ্যায়। বলে দুজন আবার হাঁটা দিল প্ল্যাটফর্মের উল্টো দিকে। এই লোক দুটোর গতিবিধিও মাঝে মাঝে কেমন যেন সন্দেহর মনে হয় মনোময়বাবুর। বেশ, আমিও উঠি। এবার গাড়ি না ছাড়লে পরের হল্টে ঢুকতে ঢুকতে টাইম ফেল করব। হ্যাঁ, আমার একটা কাজ তুমি করো। যদিও আমি দরখাস্ত করেছি, তাও তুমিও একবার হেড অফিসে খোঁজ নিও। আমার বদলির একটা ব্যবস্থা যদি করা যায়। এখানে তো আর পারা যাচ্ছে না গো। এই নির্বান্ধব এলাকা, চারপাশে লোকজন নাই, একেবারে নির্বাসন দিয়ে দিয়েছে আমাকে। বেশ বেশ, আমি দেখছি। বলে হনহন করে ইঞ্জিন কম্পার্টমেন্টের দিকে হাঁটা দিল সে। মনোময়বাবু সেই বেঞ্চেই বসে রইলেন, তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে। এরপর রাত আরো বাড়ল। রাত 10টার যে এক্সপ্রেস ট্রেনটা পাস করে, সেটাও ঝমাঝম করে পাস করে গেল। মনোময়বাবু হাতের বাতি নাড়লেন অভ্যেস মতোই। এরপর শেষ মালগাড়িটা আসবে সেই রাত 2টোয়, সেটা এখানে থামবে, আবার ছাড়বে ভোর 5টার পর। তিনি টিকিট ঘরে এসে বসলেন। টেবিলে বইখানা খোলা, একটা আলো আছে হলদে মতো। বসে বসে নিজের কপালকে আরো একবার দুষলেন তিনি। কলকাতার শিয়ালদা স্টেশনে পোস্টেড ছিলেন, ডিউটিতে টিকিট ঘরে বসে ঘুম দিচ্ছিলেন এক দুপুরে। ব্যাস, সঙ্গে সঙ্গে সাসপেনশনের চিঠি। তাও অনেক আর্জি করার পরে এই গন্ড স্টেশনে বদলি হয়ে চাকরিটা অন্তত বজায় আছে। এসব ভাবনার মাঝেই তিনি দেখতে পেলেন হেসো পাগলাকে। পাগল লোকটা টলতে টলতে এসে দাঁড়ালো প্ল্যাটফর্মের ওপর। সবসময় মুখে একটা দেঁতো হাসি লেগে থাকে বলে হেসো পাগলা বলে ডাকে সবাই ওকে। এই পাগলা, যা যা এখান দিয়ে, এক্ষুনি ট্রেন আসবে, যা এখান দিয়ে। হঠাৎ তার চোখে পড়ল হেসো পাগলার হাতে ধরা একটা ইটের ঠেলা। কিছু বোঝার আগেই সেটা সে ছুড়ে দিল টিকিট ঘরের দিকে। ঝড়াম করে গিয়ে সেটা পড়ল দরজার ওপর। এই এই হতভাগা, তবে রে। রে, কেমন দিলাম? এখনো সময় আছে, ল্যাস তুলে দৌড়ো, ল্যাস তুলে। নইলে তুইও মরবি, সবাই মরবে। দৌড়ো রে শালা, ল্যাস তুলে দৌড়ো। মতিলাল, এই মতিলাল, হাবু, মতিলাল। ওই ওই আসছে। ও ঝিকঝিক 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 ঝিকঝিক। ওরে বাবা রে, আমায় মারিস না রে, মারিস না। বলে দুহাত মাথার ওপর তুলে প্ল্যাটফর্মের পেছনে জঙ্গলের দিকে দৌড় দিল পাগলটা। কি ঘটে গেল কিছু বুঝতে না পেরে একেবারে হতভম্ব হয়ে বসেছিলেন মনোময়বাবু। এমন সময় মতিলাল আর হাবু দুই মক্কেল এসে দাঁড়ালো ঘরের বাইরে। তাদের পায়ের আওয়াজে হুঁশ ফিরল মনোময়বাবুর। তিনি উঠে বাইরে বেরিয়ে এলেন। ক্যা হুয়া হুজুর? এইভাবে চিৎকার করে উঠলেন যে, কুছ হুয়া কা? আরে ওই শালা পাগলটা, দেখ দেখি কোথায় গেল। ধরতে পারলে খাল খিচে নেবো ব্যাটার। ব্যাটার পাগলামি একেবারে ছুটিয়ে দেবো। কি হলো সেটা তো বলেন হুজুর। কেন রে, দেখতে পাচ্ছিস না? ব্যাটা কুলি ঘরের দল, যা খুঁজে দেখ দেখি কোথায় গেল। হাবু আর মতিলাল মুখ চাওয়াচাই করল। ভাবলো নির্ঘাত এই লোকটার মাথার স্ক্রু খুলে পড়েছে। হুজুর, একটু কাম করেন, আপ কোয়ার্টারে চলে যান, আমরা এখানে থাকছি। রাত 2টোর গাড়ি এলে আপনাকে বলিয়ে নেব। তো মাথা গরম করবেন না, আপ যাইয়ে যাইয়ে। মনোময়বাবুর বিরক্তিতে কপাল কুঁচকে গেল। তিনি আর কোনো কথা না বলে হন্তদন্ত হয়ে সে জায়গা ছাড়লেন। হাবু আর মতিলাল তার চলে যাওয়াটা দেখছিল, তাদের চোখে মুখে হাসির ঝিলিক। মনোময়বাবু কোয়ার্টারে ঢুকলেন।
পাগলটা অমন করলো কেন বুঝলেন না তিনি। এর আগেও ও বেটাকে তিনি কোয়ার্টারে ডেকে ভাত রুটি খেতে দিয়েছেন। কখনো এত উগ্র ব্যবহার এর আগে দেখেননি। দেহটা ক্লান্তিতে অবশ হয়ে আসছে তার। ঘরের এক চিলতে সোফায় কাত হয়ে বসে পড়লেন তিনি। হলুদ আলোতে চাপচাপ অন্ধকারে কার যেন ফিসফাস শোনা যাচ্ছে। এই কে রে? ওহ, ওই বেটা পাগলা হেসো নিশ্চয়ই। ওহ বাবা গো, এই ডাকাতি পাগলামি সবকিছুর মধ্যে মাথাটা এবার খারাপ হয়ে যাবে আমার। রাত তখন কটা বাজে কে জানে। লোহার ঘটাং ঘটাং শব্দে চোখ খুলে গেল মনোময়বাবুর। কয়েক মুহূর্ত লাগলো কোথায় আছেন সেটা ঠাহর করতে। বুঝতে পেরেই হন্তদন্ত হয়ে বেরোলেন কোয়ার্টার ছেড়ে। প্ল্যাটফর্মের এক প্রান্তে তার কোয়ার্টার। এখান থেকেই দেখলেন শেষ মালগাড়িটা দূরে দাঁড়িয়ে আছে। ঘটাং ঘটাং শব্দটা এক তালে হয়ে যাচ্ছে তখনও। আজ আর হুইসেল দেব না, বেটাদের হাতে নাতে ধরবো, জেলের ডাল রুটি খাইয়ে ছাড়বো, হতভাগা চোরের দল। বলে হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন গাড়িটার দিকে। অন্ধকারে তিনটে লোককে দেখতে পেলেন মনোময়বাবু। তারা তার উপস্থিতি তখনও টের পায়নি। একজন দরজাটা চার দিয়ে খুলছে আর বাকি দুজন বস্তা সরাচ্ছে। এই কি করছো এখানে? হ্যাঁ, লজ্জা করে না? চোর, ডাকাত। টর্চের আলো গায়ে পড়তেই তিনজন থমকে দাঁড়ালো। কয়েক মুহূর্ত সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। আমি এক্ষুনি পুলিশ ডাকবো। ডাকাত? হ্যাঁ রে, তোদের লজ্জা নেই? ও চাল যে গাগঞ্জের চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে। ঠাস করে একটা চড় খেয়ে আবার চোখের ঝাপসা দৃষ্টি আগের মতো অবস্থায় ফিরল মনোময়বাবুর। ল্যাম্পপোস্টের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে তাকে দাঁড় করিয়ে রেখেছে ওরা, মুখটাও বাঁধা। अब इसको तो जिंदा रखा যাবে না। আরে, আগের লোকটার যা হাল করেছিলাম একেও তাই করব। इसको छोड़ नहीं सकते। আরে তোরা শান্ত রহ, তোর কি হবে সেটাই আমরা ডিসকাশন করছি, বুঝলে? তো তোরা চুপ রে। लेकिन ও রবিন কোথায় গেল রে? হ্যাঁ, ওকে বললাম বস্তা কোটা আছে ওখানে, শুধু দেখে আসতে। এত টাইম লাগে নাকি? হ্যাঁ, रुक, मैं ही जाता हूँ। বলে এগিয়ে গেল সে দরজা ভাঙা ওয়াগনটার দিকে। মনোময়বাবু দেখলেন ওয়াগনটার ভাঙা দরজার ভেতর থেকে আলো দেখা যাচ্ছে। লোকটা দরজার সামনে সবে পৌঁছেছে, হঠাৎ ভেতর থেকে আসা আলোটা গপ করে নিভে গেল। এ রবিন, আরে কাকার রায়বে, ভেতরে বসে কি কাজা টানছিস নাকি? হঠাৎ কি একটা আছড়ে পড়লো বাইরে। একটা শরীর, তার ঘাড় ধরে উল্টো দিকে মুচড়ানো, নাক মুখ দিয়ে কালো কালো রক্ত বেরোচ্ছে। আরে কौन है? बाहर आ, বাইরে আয়। লোহার দরজার ওপর চারটে আঙুল দেখা গেল। তারপর দেখা গেল একটা মাথা, আর তার ওপর বসানো বিভৎস একটা মুখ। এ কে রে? এই কে তুই? এ হাবু, পিছে আজা, পিছে আজা। মনোময়বাবু এবার আরো আশ্চর্য হলেন। এরা তবে হাবু আর মতিলাল। বাবাক চলে আসে। ও ও লোকটা হঠাৎ আকাশে ভেসে উঠল। প্রচন্ড যন্ত্রণায় বেঁকে গেল যেন তার শরীরটা। তারপরে সে আছড়ে গিয়ে পড়লো একটা সিমেন্টের পোস্টের ওপর। বাকি তিনজনের শরীর যেন পাথরের মতো জমে গেছে। হাবু আর মতিলালের চোখগুলো বিস্ফারিত। ভাঙা দরজা দিয়ে আগে বেরোলো হাত পা, তারপর একপাশে ঝুলে থাকা মুখটা। সারা দেহটা বিভৎসভাবে বেঁকে চুড়ে যাচ্ছে থেকে থেকে। কয়েক মুহূর্ত সব চুপ। হঠাৎ সে এক লাফে এসে পড়ল মতিলালের ওপর। ধাক্কায় আছড়ে পড়ল সে। তারপর প্রবল আক্রোশে দু হাতে তার দেহটা রেল লাইনের পাথরের ওপর ঠুকতে লাগলো মূর্তিটা। মূর্তিটার মাথা ঘুরে গেল হাবুর দিকে, বিভৎস চোখের দৃষ্টি। তারপর জন্তুর মতো তার উপরে আক্রমণ করলো সে। তাকে পেড়ে ফেলে দু হাতে গলা চেপে ধরল। কয়েক মুহূর্ত পরে হাবুর দেহটাও শান্ত হয়ে গেল।
মনোময় বাবু দু চোখ বিস্ফারিত করে তাকিয়েছিলেন তার দিকে। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, তার শরীর বেশে উঠে দাঁড়ালো। তার ঠিক মুখের সামনে তার মুখ, দু চোখ দিয়ে যেন মনোময় বাবুর আত্মাটাকেও শুষে নিতে চাইল সে। ভোর 4টের পর শশাঙ্ক ইঞ্জিন চালিয়ে এসে ঢুকলো ঝামড়ির রেল লাইনে। প্ল্যাটফর্মে সে আর একজন বন্দুকধারী গার্ড নেমে দাঁড়ালো। হেড অফিস থেকে মনোময় বাবুর দরখাস্তের কারণেই এই গার্ডটিকে বহাল করা হচ্ছে। মনোময় বাবু, ও মনোময় বাবু। চারিদিকে কারো কোনো সাড়া শব্দ নেই। রাতের মালগাড়িটা রেল লাইনের কিছু দূরে দাঁড়িয়ে। দু একজন হাঁটুরে লোকও আসছে স্টেশনে এবার। হয়তো 6টার গাড়ি ধরে যাবে সব শহরে। কাকে খুঁজছেন? টিটিকে দেখেছেন? টিকিট ঘরে তো তালা দেখছি মশাই। কোথায় গেলেন? আরে হ্যাঁ, এতক্ষণে তো টিকিট ঘর খুলে দেয় টিকিট বাবু। আজ কা হুয়া? তাই তো, এখানে যে দুটো লোক থাকে তাদেরও তো দেখছি না। अरे साहब, वो तो आदमी ठीक ना, उड़ाई तो टाकू। हम गांव वालों को सब पता है, सब जाने सब आई, किंतु उन लोगों के डर से ওদের ভয়েই টিকিট বাবুকে সাবধান করতে পারি না আমরা। বলো কি? এই গার্ড বাবু, চলুন তো ওই গাড়িটার দিকে গিয়ে দেখি। বেশি দূর তাদের যেতে হলো না। মনোময় বাবুর হাত মুখ বাঁধা জ্ঞানহীন দেহটা দেখতে পেল তারা, আর বাকি 4 ডাকাতের দেহ এদিক ওদিক পড়ে আছে। প্রায় 1 মাস পরের এক সন্ধে গার্ডটি এখনো এই প্ল্যাটফর্মে পোস্টেড আছে। সারা প্ল্যাটফর্ম প্রত্যেক ঘন্টায় টহল দেওয়া কাজ তার। মনোময় বাবু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আবার ডিউটিতে জয়েন করেছেন মাত্র 10 দিন হলো। টিকিট ঘরে ঝিম মেরে বসে থাকেন তিনি এখন। সেদিন কে ছিল ওটা? কেনই বা সে তার প্রাণ রক্ষা করলো? এত প্রশ্ন, উত্তর কে দেবে? ঈশান বাবু, মনোময় বাবুর দু চোখ বিস্ফারিত হয়ে গেল। কোথা থেকে এলো কথাটা? এই কিষান বাবু, আমাকে খেতে দে, আমি ভোকা আছি। কিষান বাবু। এক লাফে চেয়ারটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন মনোময় বাবু। গলা শুকিয়ে গেছে তার, কারণ কথাটা আসছে তার টেবিলের তলা দিয়ে। তার টেবিলের তলায় বসে আছে সেই মূর্তিটা। অন্ধকারে তপতপ করছে তার দু চোখ। এতক্ষণে তাকে চিনতে পারলেন মনোময় বাবু। এটা হেসো পাগলা। কি রে, খেতে দে আমায়, আমি কতদিন ধরে ভোকা রে, খেতে দে। হেসো তুই? কি করে হলো এসব? এখনো বুঝলি না বাবু? ওই মতিলাল আর হাবুর ডাকাতি আমি অনেক আগেই দেখেছিলাম, কিন্তু আমার সেদিন খুব ভোগ লেগেছিল বাবু। ওদের পিছে পিছে গেলাম, যদি কিছু খেতে দেয়। আমায় দেখতে পেয়ে ওরা খুব মারলো, জানিস? লোহার ডান্ডা দিয়ে আমার ঘাড় ভেঙে দিল। আমি শুধু ভোকা ছিলাম বাবু, শুধু ভোকা ছিলাম। আরে সাহাব, কি হলো আপনার? গার্ডটি কখন যেন চেয়ার উল্টানোর শব্দে দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। মনোময় বাবু একবার তার দিকে আর একবার চোখ মেলে তাকালেন টেবিলটার নিচে। সেখানটা এখন শূন্য।